মানে আয়ান, তোর কষ্ট হচ্ছে না? একটু না। প্রতারকের জন্য আবার কিসের কষ্ট? আয়ান, একটা প্রশ্ন করি। বল। হিমেল বেশ অস্বস্তি নিয়ে বলল, তুই কি আদৌ ফারজানাকে ভালোবেসেছিলি? সাথে সাথে এই গাড়ি থামিয়ে অবাক চোখে হিমেলের দিকে তাকালো আয়ান। বলল, মানে? ভালোবাসা কোনো ছেলে খেলা না আয়ান, যে এই ভেঙে গেল আবার এই সব শেষ হয়ে গেল। তুই একটু ভেবে দেখতো, তুই যদি সত্যি ওকে মন থেকে ভালোবাসতি, যদি সত্যি ভালোবাসা নামক কোনো শব্দ বা অনুভূতি ওর প্রতি তোর থাকতো, তাহলে তুই এখন এভাবে চুপচাপ থাকতে পারতি না, এত শান্ত থাকতে পারতি না। তুই কত সুন্দর করে ঠান্ডা মাথায় ওকে ত্যাগ করে এলি, কিন্তু তোর মধ্যে একটুও কষ্ট নেই, একটুও যন্ত্রণা নেই। তবে তুই যদি ওকে ভালোবাসতি, তাহলে তুই এখন কুরে কুরে মরতি, একটুও শান্তিতে থাকতে পারতি না। আমি তোকে একটা 100% নিশ্চিত করে বলতে পারি যে তুই আদৌ কখনো ফারজানাকে ভালোই বাসিসনি, কখনো ভালোবাসিসনি। আয়ান শুধুমাত্র অপলক দৃষ্টিতে হিমেলের দিকেই তাকিয়েই থাকলো। হিমেল তার একটি হাত আয়ানের ঘাড়ে আলতো করে রেখে বলল, ভাই আমার, তুই এখনো ভালোবাসার অর্থ জানিস না। সত্যিকারের ভালোবাসাটা খুঁজে দেখ, আশেপাশেই আছে হয়তো, কিন্তু তুই দেখতে পাচ্ছিস না। আর হ্যাঁ, আজ যেমন ফারজানাকে ঘৃণা করছিস, ঠিক তেমনি একদিন তুই ওকে ধন্যবাদ জানাবি তোর জীবন থেকে ওর প্রস্থানের জন্য। ভোরের আলো ধীরে ধীরে পৃথিবীর বুকে মিশে ধরেছে তার সোনালি আঁচল। আকাশের নীলিমায় মিশে থাকা সূর্যের প্রথম কিরণ যেন প্রেমিকের আদরের মতো আদ্রিকার গায়ে এসে পড়ল। আন্তঃস্পর্শী মাটি এবং আকাশের মিলন রচনা করছে। ঘাসের ওপর জমে থাকা শিশির বিন্দুগুলো মুক্তোর মতো ঝলমল করছে, যেন এক একটি স্বপ্নবিন্দু। বাতাসে ভেসে আসছে কাঁচা মাটির সুবাস, আর দূরে কোথাও পাখিরা তাদের গান গেয়ে জানান দিচ্ছে নতুন দিনের শুভগমন। এই শান্ত সকালের মাঝে লুকিয়ে আছে এক অদৃশ্য প্রতিশ্রুতি, যেন জীবন নতুন করে শুরুর আহ্বান জানাচ্ছে। সোনালি সেই সূর্যের কিরণ লাগতেই আদ্রিকা চোখ মিলে তাকালো। কাল সারা রাত আয়ান বাড়িতে ফেরেইনি, তবে হিমেল আদ্রিকাকে জানিয়ে দিয়েছে যে আয়ান আজ রাতে ওর সাথেই থাকবে। তাই আদ্রিকা স্বস্তি পেলেও কিছুতেই ঘুম আসছিলই না। ভোরের দিকে চোখটা একটু লেগে এসেছিল। ওদিকে কাল যা হয়েছে সবই হিমেল আদ্রিকাকে বলেই দিয়েছে। আদ্রিকা দ্রুত গতিতে ঘর থেকে বেরিয়ে এলো। গত পরশু সকালে রাবেয়া বেগম এবং আজিম চৌধুরী এক বিয়ের অনুষ্ঠানের জন্য আমেরিকায় গিয়েছেন। তাদের প্রায় অনেক আত্মীয়ই আমেরিকাতেই সেটেলড। এই কারণে চৌধুরী বাড়ির প্রায় সবাই মাসে 2-3 বার আমেরিকাতে পাড়ি জমায়। গতকাল আজিম চৌধুরীর সাথে রামিসাও যেতে চেয়েছিল, কিন্তু সবাই গেলে অফিস কে সামলাবে, তাই সে যায়নি। আজ চৌধুরী ভিলায় রাবেয়া বেগম না থাকায় আদ্রিকা কি সমস্ত কাজ করতে হবে। যদিও বাড়িতে সার্ভেন্টস আছে, তাও আদ্রিকা সেই সব সার্ভেন্টসকে ছুটি দিয়ে দিয়েছে। আদ্রিকা রান্নাঘরে ঢুকে চুল খোপা করতে করতে জোরে ডাকলো, রামিসা, রামিসা, সকাল হয়ে পড়লো তো, উঠে পড়ো, বেলা করে ঘুমাতে নেই। আদ্রিকার এই ডাক রামিসার কাছে পৌঁছাচ্ছে কি, সে তো দিব্যি ঝুলে ঝুলে ঘুমাচ্ছে। আদ্রিকা বিড়বিড় করে বলল, আচ্ছা থাক, একটু ঘুমোক। কিসের ঘুমাবে? আর কত ঘুমাবে? হ্যাঁ, আর কোনো ঘুম হবে না। এই মেরে বাচ্চা, ওঠ ওঠ বলছি। আয়ান কাল রাতে হিমেলের ফ্ল্যাটেই ছিল, কিন্তু তার সারা রাত ঘুম হয়নি। নিজের করা ভুলের জন্য অনুশোচনায় সারা রাত দগ্ধ হয়েছে। কিছুতেই মাথায় আসছিলই না যে এখন সে কি করবে। আয়ানের কাল সারা রাত ঘুম না হওয়ায় আরেকটা কারণও আছে। তা হলো, চোখ বন্ধ করলেই আয়ানের চোখের সামনে ভেসে উঠছে আদ্রিকার মুখশ্রী। সে নিজেও জানে না কেন এমন হচ্ছে। আরে হিমেলের বাচ্চা নাক ডেকে পায়ের ওপর পা তুলেই ঘুমোচ্ছে। আয়ান তো তা হতে দেবে না। বিছানার সাইড টেবিল থেকে পানি ভর্তি জগটা নিয়ে আয়ান সব পানি হিমেলের মুখের ওপর ছুঁড়ে মারলো। হিমেল ধরফর করে উঠিয়ে চেঁচালো, আয় হায়, সাত ফুটো হয়ে গেছে রে আয়ান, কই তুই? হিমেলকে পাত্তা না দিয়ে আয়ান বলল, ছাদ ফুটো করা কিনা জানি না, কিন্তু তোর মাথাটা ঠিকই ফুটো করা। হিমেল তখনও ঘুমের রেশ কাটাতেই পারেনি। ঘুম ঘুম কণ্ঠেই বসে উঠল, শালা, এভাবে আমার কাঁচা ঘুমটা ভাঙালি, তোর ঘুম হারাম হয়ে যাবে দেখিস। এই জীবনে একটা রাতও ঘুমাতে পারবি না, অভিশাপ দিলাম, মনে রাখিস। আমি বাড়িতে গেলাম, একটু পরেই মা বাড়িতে ফিরে আসবে। সকালে নাস্তা করে যা ভাই। না, বাড়িতে গিয়ে করবো, বের হলাম আমি। তুই পারলে আর একটু বড়ের মতো ঘুমা। হিমেল কাঁদো কাঁদো মুখ করে বলল, তাহলে ডাকলি কেন আমারে ভাই? চলে যাচ্ছি, এটাই জানার জন্য। হারামি।
বাড়ির কলিং বেল বাজার সাথে সাথে আদ্রিকার বুকটা ধক করে উঠল। মনে মনে ভাবলো, উনি কি চলে এসেছেন? দ্রুত গতিতে রান্নাঘর থেকে বেরিয়ে দরজার কাছে গেল আদ্রিকা। দরজা খুলে দিতেই আয়নের হতাশ মুখটা দেখলো। আয়ন একবার তাকিয়ে কিছু না বলেই ভিতরে ঢুকে গেল। আদ্রিকা দরজা লাগিয়ে দিয়ে আয়নের পিছু পিছু ভিতরে এলো আর বলল, আপনি ফ্রেশ হয়ে এসে টেবিলে বসুন, আমি এক্ষুনি রামিসাকে ডেকে দিয়ে নাস্তা আনছি। আয়ান মাঝে মাঝে অবাক হয়ে যায়, কিভাবে এই মেয়ে তার সাথে এত স্বাভাবিকভাবে কথা বলে। আয়ান কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে ফ্রেশ হতেই চলে যায়। আদ্রিকা রামিসার ঘরে গিয়ে ঘুমিয়ে দুলতে থাকে। রামিসাকে নিয়ে এসে রান্নার খাবার টেবিলে বসিয়ে দেয়। আয়ান কিছুক্ষণ পর এসে রামিসাকে দেখিয়ে জিজ্ঞেস করে, ও এখন ওঠেনি কেন? এত বেলা করে কেউ ঘুমায়? বড় ভাইয়ের আগমন এখনো টের পাইনি রামেসা, তাই খাপটি মেরে ঘুমিয়ে ঝিমোচ্ছে, নাহলে এক্ষুনি লাফ দিয়ে উঠত। আদ্রিকা বলল, কাল অনেক রাত পর্যন্ত অফিসের কাজ করেছে, আপনি ছিলেন না তো, তাই ওকে একা সব করতে হয়েছে। আয়ান আর কিছু না বলে খাবারের টেবিলে বসলো। আদ্রিকা খাবার বেড়ে দিয়ে রামেসাকে বলল, রামিসা, খেয়ে আবার ঘুমাও, এভাবে খাবার টেবিলে ঝিমোতে নেই। রামেসা তাও হিলিয়ে দুলে খাবারের দিকে তাকিয়ে আছে। আয়ান আর চোখে ওদের কর্মকাণ্ড দেখছে। আদ্রিকা কোনো উপায় না পেয়ে বলল, আমি খাইয়ে দিই তোমায়। রামেসা ঘুমু ঘুমু কণ্ঠে বলল, খাইয়ে দিলে খুব ভালো হয় ভাবি। আদ্রিকা রামেসার চেয়ারের পাশে দাঁড়িয়ে খাবার হাতে নিয়ে রামেসার মুখে ছোট ছোট লোকমা তুলে খাওয়াতে থাকলো। এদিকে আয়ন ভাবছে, এই মেয়েটা কি খায় না নাকি? কোনোদিনে তো ওকে টেবিলে বসে খেতে দেখলাম না। আয়নের খুব ইচ্ছে করছে আদ্রিকাকে খাওয়ার কথা বলতে, কিন্তু মুখ ফুটিয়ে বলতেই পারছে না। রামেসাকে খাইয়ে দিতে দেখে আয়নের মনে আরেকটা অদ্ভুত ইচ্ছেও জাগছে। এই অদ্ভুত ইচ্ছাতে আয়ন নিজেও অবাক। আদ্রিকা তাকে একদিন খাইয়ে দিয়েছিল বেহায়ের মতো, আর তার আবার কেন আদ্রিকার হাতেই খেতে ইচ্ছে করছে? আয়নকে খেতে না দেখে আদ্রিকা উদ্গ্রীব হয়ে বলল, আপনি খাচ্ছেন না যে, খাবারে কোনো সমস্যা? আয়নের ইচ্ছে করলো আদ্রিকাকে তুলে এক আছাড় মারতে। এই মেয়ে সারাদিন শুধু অন্যের কথাই ভাবে, আবার আয়ান যে খাচ্ছে না এতই যখন ভাবে, তাহলে আয়নকেও তো বলতে পারতো, আপনাকে খাইয়ে দিই। কিন্তু আয়নকে বললো না কেন? আয়ন ভাবছে, এখন কি এই মেয়ের হাতে খাওয়ার জন্য আমাকে অসুস্থ হয়ে পড়ে থাকতে হবে নাকি? নিজের এই সব ভাবনায় আয়ন নিজেই অবাক না হয়ে পারল না, কিন্তু কাউকে কিছু বুঝতে না দিয়ে গম্ভীর কণ্ঠে আয়ন বলে উঠল, না, কোনো সমস্যা নেই, খাচ্ছি। খাওয়ার পর্ব শেষ করে আয়ন ঘরে এসে রীতিমতো পায়চারি করছে। তার মাথায় শুধু হিমেলের একটা কথাই ঘুরপাক খাচ্ছে, তুই ফারজানাকে আদৌ কখনো ভালোবাসিসনি? ভালোবাসার অর্থ এখনো বুঝিসনি? আয়ান নিজেও এখন এটাই উপলব্ধি করতে পারছে। গত রাতেই আয়ান ভেবে দেখেছে যে ফারজানের প্রতি আসলেই কি তার কোনো ভালোবাসা ছিলই না। তাহলে কি ছিল? ভালোবাসার অর্থ কি সে সত্যিই জানেই না। যাই হোক, এগুলো চিন্তা বাদ দিয়ে আয়ান এখন গভীরভাবে আদ্রিকার সাথে কথা বলার অজুহাত খুঁজছে। সে নিজেও জানে না যে সে কেন এমন করছে, কিন্তু তার মন এটাতেই সায় দিচ্ছে। অনেক ভাবনা চিন্তার পর আয়ান আলমারিতে থাকা সমস্ত কাপড় বিছানায় এলোমেলো ভাবেই ছড়িয়ে দিল। এরপর বড় বড় পা ফেলে ড্রয়িং রুমে এসে দেখলো আদ্রিকা সোফায় বসে উপন্যাস পড়ছে। আদ্রিকার অ্যাটেনশন পেতে আয়ান একটু কাশলো। আয়নের উপস্থিতি টের পেয়ে আদ্রিকা তাড়াহুড়ো করে সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, কিছু লাগবে আপনার? আমার ঘরে চলো, কাজ আছে। আদ্রিকা একটু অবাক হলেও আয়নের পিছু পিছু ওর ঘরে গেল। ও মা, এ কি? আয়নের ঘরে এসে আমি তো পুরো হয়ে গেলাম। আলমারির সমস্ত কাপড় বিছানায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সে তো গতকালই কিছু কাপড় ধুয়ে রেখেছিলাম। আয়ন আদেশের সুরে বলল। সব কাপড় ভাঁজ করে আলমারিতে রাখো। আদ্রিকা তখনও হাঁ করেই তাকিয়ে আছে। আয়ন আবারও বলল। কি হলো, করো। আদ্রিকা সুন্দর করে সব কাপড় ভাঁজ করছে আর আয়ান চেয়ারে বসে পর্যবেক্ষণ করছে। কিছুক্ষণ পর আয়ান বলল, মম আর বাপি কখন আসবে? যদিও আয়ান জানে যে রাবিয়া বেগম আর আজিম চৌধুরী কখন আসবে, তা কথা বলার জন্যই সে আদ্রিকাকে জিজ্ঞেস করলো। আদ্রিকা ধীরে ধীরে বলল, একটু পরেই চলে আসবে, সকাল 11টায় ল্যান্ড করবে। আর মা একাই আসবে, বাবা আসবে না। আয়ান অবশ্য এই বিষয়টা জানেই না, তাই সে বলল, মানে বাপি কেন আসবে না? রামেশ আর আমি তো একাই অফিস করছি, কাল এতগুলো মিটিং, সব আমরা একাই সামলাবো নাকি? আদ্রিকা ইতস্ত করে বলল,
আমি তো জানি না, মা আসলে আপনি জিজ্ঞেস করে নিয়ে। আয়ান মাথা ঝাঁকিয়ে বলল, হুম। রামিসা একটু আগেই ঘুমের রেশ কাটিয়ে উঠেছে, কিন্তু এখনো বিছানায় চিৎপটাং হয়ে শুয়ে শুয়ে ফোন টিপছে। ফেসবুকে স্ক্রল করতে করতে হঠাৎ নোটিফিকেশন এলো। নোটিফিকেশনটা দেখেই রামিসার মাথা গরম হয়ে গেল। ফট করে বিছানায় উঠে বসলো। সপ্তাহ খানিক আগে হিমেল রামিসাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিল। ভদ্রতার খাতিরে রামিসা একসেপ্ট করেছিল। আর আজ শালা চিকার বাপ হিমেল তার পোস্টে হাহা রিয়েক্ট দিল। কয়েকদিন আগে ফ্রেন্ডদের সাথে ঘুরতে গিয়ে রামিসা এই ছবিটা তুলেছিল। ছবিটা অনেক সুন্দর এসেছিল বলেই রামিসার অনেক পছন্দ হয়েছিল। তাই রামিসা ছবিটা পোস্ট করে টাইম লাইনে রেখে দিয়েছিল। তার এত প্রিয় ছবিটাতে এই চিপার বাপ কোন সাহসে হাহা রিয়েক্ট দেয়? কিছুক্ষণ ভাবনা চিন্তার পর রামিসা ঠোঁট বাঁকিয়ে হাসলো। সুন্দর করে হিমেলের আইডিতে ঢুকলো। ঢুকে কথা নেই বার্তা নেই, লাগাতারে হিমেলের আইডিতে থাকা সব পোস্টে হা হা রিয়েক্ট দিয়ে দিল এবং শেষে হিমেলের আইডিটা ব্লক করতে ভুললই না। রামিসা হিমেলের সব পোস্টে হা হা দিয়ে ব্লক করে ফোনটা ছুঁড়ে ফেলে এমনভাবে খাপটি মেরে বসে রইল যেন সে কিছুই জানে না। আরে সে তো একটু আগেই পৃথিবীতে ল্যান্ড করলো। আসলে এটাকে বলে ঝগড়ায় না জিতে থুতু ছিটিয়ে পালিয়ে আসা। কিছুক্ষণ পর চৌধুরী বাড়ির দরজায় কলিং বেল বেজে উঠল। আদ্রিকা খবরে আয়নের ঘরেই ছিল। কাপড়গুলো এখনো গোছানো বাকি। কলিং বেল বাজার আওয়াজ শুনে আদ্রিকা বলে উঠল, মা এসে গেছেন মনে হয়, আমি দেখে আসছি। বলেই হুড়মুড় করে আয়নের ঘর থেকে দৌড়ে বের হলো। আয়ন মনে মনে বলল, এটা মেয়ে নাকি কোলা ব্যাং? আয়নও ঘর থেকে বের হলো। এদিকে আদ্রিকা তাড়াহুড়ো করতে গিয়ে সিঁড়ির কাছে এসে পা পিছলে পড়ে যায়। আয়ন তো ভয়ে চোখ মুখ খিচিয়ে বন্ধ করে থাকলো। আদ্রিকা জানে তার এখন সব হাড় ভাঙবে, কিন্তু না, পরে তার মনে হলো যে এখনো পড়েনি, হাওয়ায় ভাসছে। কেমনে কি বিষয়টা বোঝার জন্য আদ্রিকা পিট পিট করেই তাকালো। এইবার তো আরো বেশি ছটকা খেলো। এইবার তার মনে হলো এরকম পরিস্থিতি হওয়ার থেকে পড়ে গিয়ে হাড় ভাঙ্গা হওয়াই ভালো ছিল, কারণ তার হাওয়ায় ভেসে থাকার কারণ হলো আয়ান চৌধুরী। ওই সময় আদ্রিকা পড়ে যেতে নিলেই আয়ন খপ করে তার হাতটা ধরে টেনে আনে। ফলে এখন আয়নের এক হাত আদ্রিকার কোমরে, আরেক হাত আদ্রিকার বাম হাত ধরে রেখেছে। আর বেচারি আদ্রিকার কলিজা শুকিয়ে গেছে। এমনিতেই আয়নের হাতের ছোঁয়ায় তার হৃৎপিণ্ড ঢোল পেটাচ্ছে। তার ওপর আয়নের সেই মোহময় চোখ, যা সৌন্দর্য বিয়ের আগেই আদ্রিকাকে প্রথম কাবু করেছিল। এই চোখ আদ্রিকার খুব প্রিয়, কিন্তু এখন এসব দেখার টাইম নেই তার। আয়ন চৌধুরীর হাতে হাত সে শহীদ হলেও হতে পারে। আদ্রিকা ভয়ে একটা ঢোক গেল। আয়নের জানি না কি হলো, কিন্তু আদ্রিকার স্পর্শে তার শরীর কেঁপে উঠল। আয়নের হৃদস্পন্দন যেন তীব্র হয়ে ওঠে। তার চোখে এক ধরনের অজানা আকর্ষণ খেলা যায়, সেই মুহূর্তে সমস্ত পৃথিবী যেন থেমে গেছে। শুধু তাদের দুজনের মধ্যেই থাকা এই নীরবতা আর এই হাতের স্পর্শ যেন সবকিছু ছাপিয়ে ওঠে। আয়ান অনুভব করে এই স্পর্শের মধ্যে আছে গভীর এক ভালোবাসার প্রতিচ্ছবি, যা তার হৃদয়ের প্রতিটি কোণায় আলো ছড়িয়ে দিচ্ছে। এর আগে তো ফারজানার প্রতি সে এমন কিছু অনুভব করেনি। তাহলে কি এটাই কবুল শব্দের শক্তি, মেয়ে নামক অদৃশ্য আকর্ষণ, যেটা সে আগে অনুভব করেনি বা করতেই চায়নি? আদ্রিকাকে কিছু বুঝতে না দিয়ে আয়ান ওকে ছেড়ে দিয়ে নিজের আগের রূপে গিয়ে শক্ত কণ্ঠে বলল, চোখ নেই তোমার? চোখ কি আমার ঘরে আলমারিতে রেখে এসেছো? যদি তোমার পা তুমি বাঁচিয়ে রাখতে চাও না, তাহলে ভালোভাবে দেখে শুনে চলাফেরা করো। এরপরে যদি এরকম পাথরের মতো লাফাতে দেখেছি, তাহলে ঠ্যাং ভেঙে ঘরের ভেতর পেতে রাখবো, বলে দিচ্ছি কিন্তু। আদ্রিকা চোখ বড় করে তাকালো আয়নের দিকে আর বলল, আমি তো লাফাই নেই, ভালোভাবে তো নামছিলাম। আয়ন এইবার দাঁত চেপে বলল, তাহলে কি আমি তোমাকে ধাক্কা মেরে আবার ধরলাম? আদ্রিকা দুই দিকে মাথা নেড়ে বলল, না তো। আয়ন বিরক্তি নিয়ে বলল, ইডিয়েট। বলে আয়ন হন হন করে নিচে চলে গেল। আদ্রিকা বুকে হাত দিয়ে একটা বড় করে শ্বাস নিল। মাথার উপর দিয়ে আবারও ঝড় গেল তার। মনে মনে ভাবলো, ওনার হয়েছেটা কি? কিন্তু পরক্ষণেই আদ্রিকা নিষ্পাপ চোখে তার বাম হাতের দিকে তাকালো। আয়নের ছোঁয়ানোর জায়গাটাতে নিজের ডান হাত দিয়ে আবারও আলতো করে ছুঁয়ে দিল। রাবেয়া বেগম ঘন্টা খানিক আগে বাড়িতে এসেছেন। এসে খাওয়া দাওয়া করলেন। এখন তিনি মহা দুশ্চিন্তায় আছেন। কিছুক্ষণ পর আয়ান রাবেয়া বেগমের রুমে ঢুকতে ঢুকতে বলল, বাপি কেন আসলো না? অফিসের সব প্রজেক্ট আটকে আছে, এতগুলো কাজ আমি আর রমেশে কিভাবে সামলাবো? আসলে তোর সাথে একটা কথা আছে আয়ান।
আর তোর বাবা কেন আসেনি সেটাও আমি পরে বলছি। এখন যা, রাতের বেলায় সবাই ঘুমিয়ে গেলে আমার ঘরে একটু আসিস। আয়ান রাত 11টার দিকে ঘর থেকে বের হলো। রাবেয়া বেগম যে কি কারণে ডেকেছেন কে জানে। আয়ানও তার মায়ের সাথে একটা জিনিস নিয়ে আলোচনা করতে চায়। রাবেয়া বেগমের ঘরে যাওয়ার জন্য আদ্রিকার ঘর পার হতে হয়। আয়ান আদ্রিকার ঘর পার হয়ে কিছু একটা ভেবে আবারও পিছনে আসে। আদ্রিকার ঘরের দরজাটা খোলাই আছে। আয়ান কাপা হাতিয়ে দরজাটা খুললো, দেখলো যে আদ্রিকা ঘুমিয়ে গেছে। আয়ান একটু আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। তারপর আদ্রিকার ঘরেই ঢুকে পড়লো। আস্তে আস্তে আদ্রিকার বিছানার পাশে মেঝেতে হাঁটু গেড়েই বসলো। আদ্রিকা ঘুমিয়ে আছে এমন এক শান্তিময় ভঙ্গিতে, যেন শিশির ভেজা ফুলের পাপড়ি। তার নরম মুখাবয়বের ওপর এক টুকরো মিষ্টি শান্তির ছায়া। ঘুমন্ত চোখ দুটো ঢেকে রেখেছে দীর্ঘ কালো পাপড়ি, যেন এক জোড়া কালো প্রজাপতি সেখানে আশ্রয় নিয়েছে। তার ঠোঁটের কোণে লুকিয়ে থাকা হালকা হাসি ঝুলিয়ে দিচ্ছে যে সে নিশ্চয়ই কোনো মধুর স্বপ্নে ডুবে আছে। তার নিঃশ্বাসের ধ্বনি এতটাই মৃদু যেন রাতের নির্জন বাতাসে বাজছে কোনো সুরেলা বাণীর সুর। তাকে দেখলেই মনে হয় সময় যেন থমকে দাঁড়িয়েছে তার এই অপার্থিব সৌন্দর্য দেখতে। আয়ান থমকে গিয়েছে, চোখের পলক ফেলতেই ভুলে গেছে সে মেয়েটাকে এত সুন্দর লাগছে কেন, কেন এত মায়াবী লাগছে। এই মেয়ে কি আগে থেকেই সুন্দর, নাকি সে আগে ভালো করে তাকে দেখেইনি, নাকি আবার ঘুমন্ত অবস্থাতেই শুধু সুন্দর লাগছে। আদ্রিকার ঘুমন্ত মুখে তার ঢেউ খেলানো চুলগুলো এলোমেলো ভাবে ছড়িয়ে পড়েছে, যেন এক গুচ্ছ মেঘ তার মুখের ওপর নেমে এসেছে। আয়ান কিছুক্ষণ তার অপরূপ সৌন্দর্য মুগ্ধ চোখেই দেখলো। তারপর ধীরে ধীরে যেন কোনো স্বপ্নভঙ্গ না হয় তার নরম আঙ্গুলগুলো দিয়ে আদ্রিকার মুখের ওপর থেকে চুল সরিয়ে দিল। চুলগুলো কানে গুজে দিতে দিতে সে অনুভব করলো তার নাড়ি যা এতটাই কোমল ছিল, যা সে মনে হলো চাঁদের আলোয় হাত বুলাচ্ছে। চুলগুলো সযত্নে সরিয়ে দেওয়ার পর আয়ান আদ্রিকার মুখের প্রশান্তি দেখে নিজের মনেও এক ধরনের অদ্ভুত প্রশান্তি অনুভব করলো। কেন এত শান্তি লাগছে তার, কেন মনে হচ্ছে সময়টা এখানেই থমকে গেলে ভালো হতো। 1000 বছরও এভাবে তাকিয়ে থাকলেও আয়নের কোনো ক্লান্তিই আসবে না। আচ্ছা, এই মেয়েটাই তো তার অর্ধাঙ্গিনী। এই মেয়ে কি একান্তই তার? এই মেয়ে কি তার বা পাঁচের হাড় দিয়ে তৈরি? পরক্ষণেই আয়নের হুঁশ ফিরল। সে এই কোন মায়ায় ডুবে গিয়েছিল। আয়ান ধীর কণ্ঠে বলে উঠল, তুমি এখনো এখানে কেন আছো মেয়ে? কিসের টানে এই বাড়িতে আছো তুমি? নিশ্চয়ই আমার মতো একজনকে তুমি ভালোবাসবে না, তাও কেন? হ্যাঁ, আয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। দরজার কাছে গিয়ে আরেকবার ফিরে তাকালো আদ্রিকার মুখ পানে, আর মনে মনে বলল, তোমার সঙ্গে আমি অন্যায় করতে পারি না। এমনিতেই এই কয়েক মাসে অনেক কিছু তুমি সহ্য করেছো। খুব তাড়াতাড়ি আমি তোমাকে মুক্তি করে দেব। একটা সুন্দর জীবন তুমিও ডিজার্ভ করো। আয়ান চলে যেতেই আদ্রিকা চোখ জোড়া খুলল। কানে চুল গুজে দেওয়ার সময় আয়নের স্পর্শে আদ্রিকার ঘুম ভেঙে গিয়েছিল। কেঁপে উঠেছিল তার পুরো শরীর, কারণ এটা ছিল তার জীবনে প্রথম কোনো পুরুষের স্পর্শ, তাও আবার তার স্বামী। কিন্তু এই পরিস্থিতিতে ঘুমের অভিনয় না করলে আয়নের সামনে অনেক লজ্জায় পড়তে হতো তাকে। আদ্রিকা বিছানা থেকেই উঠল, মনে মনে বলল, আমি কিসের টাকা নিয়ে এখানে আছি জানি না, শুধু এটুকু জানি যে আমি এই বাড়ি ছেড়ে যেতে পারবো না। আপনাকে দিনে একবার হলেও তো চোখের দেখা দেখতে পাই, এটাই অনেক, এটাই অনেক বেশি। পরক্ষণেই আদ্রিকা ভাবল, উনি এখন ওইদিকে কোথায় গেলেন? ঘুমাননি কেন? আদ্রিকাও ঘর থেকে বের হলো। আয়ানকে রাবিয়া বেগমের ঘরে ঢুকতে দেখে আদ্রিকাও তার পিছু পিছু গেল। তুই কি বলতে চাইছিস আয়ান? আমি আদ্রিকাকে ডিভোর্স দেব। ওর সঙ্গে থাকা আমার সম্ভব নয়। আদ্রিকার বুকটা ধক করে উঠল, চোখ জোড়া ভিজে গেল। সে মোটেও এটা আশা করেনি। আয়নের পিছু পিছু এসে লুকিয়ে এমন কথা শুনবে সে আশাই করেনি। তার পক্ষে এইসব শোনা সম্ভবই না। আদ্রিকা আবারও দৌড়ে নিজের ঘরে গিয়ে ফিরে গেল, আর বালিশে মুখ গুছিয়ে নীরবে কাঁদতে লাগলো। রাবিয়া বেগম অবাক হয়ে বললেন, কি? হ্যাঁ মম, তুই কি ফারজানাকে বিয়ে করবি? আমার সঙ্গে চিটিং করেছে মম। ও আমার সঙ্গে প্রতারণা করেছে। ওর সঙ্গে বিয়ে করার প্রশ্নই ওঠে না। তাহলে তুই কি করতে চাইছিস? একা থাকতে যাচ্ছি। রাবিয়া বেগম এইবার সহ্য করতে না পেরে বলেই ফেললেন, মেয়েটা তোকে অনেক ভালোবাসে আয়ান। আয়ন থমকালো, চমকে গেল। 440 ভোল্টের ঝটকা খেল সে। সে মোটেও এমন কিছু আশাই করেনি।
আয়ান অস্পষ্ট স্বরে বলল। মানে? রাবেয়া বেগম তাচ্ছিল্যে বললেন, তোর কি মনে হয়? কি মনে হয় তোর? সব কিছু এতই সহজ? বিয়েটা একটা ছেলে খেলা নাকি? আরে মেয়েদের বিয়ে একবারই হয়। আদ্রিকা কি কোনো পুতুল? সে কি পারতো না বিয়ের পরের দিন যখন জানতে পারলো যে তুই পরকীয়া করছিস, তখন তোকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে চলে যেতে পারতো না? তোর কি মনে হয় ওর মন বলতে কিচ্ছু নাই? আদ্রিকা কি কোনো কাঠের পুতুল? নিজেও তো মানুষ ও। আয়ান অবাক হয়ে ছলছল চোখে দাঁড়িয়েই রয়েছে। চোখের পলক ফেললি চোখ দিয়ে অশ্রু পড়বি নিশ্চিত। আদ্রিকা ভালোবাসে তাকে, কিন্তু কেন? সে তো মেয়েটাকে কিছুই দেয়নি। খুব কষ্টে আয়ান কান্না আটকাচ্ছে, ছেড়ে দিয়েছে কাঁদতেনি। রাবেয়া বেগম আবারও বললেন, আরে বেইমান, তুই যখন খাস না নিজেও তখন খায় না। মেয়েটা সারাদিন বসে বসে শুধু তোর কথাই চিন্তা করে। তোকে কিভাবে ভালো রাখবে, কিভাবে তোর যত্ন লাগবে, কখন তোর কি লাগবে, সব কিছু সব সময় ওর মাথায় এইগুলোই থাকে। তোর জন্য খাবার রান্না করা শুরু থেকেই তোর সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে দেওয়া। মেয়েটা ঠিকই স্ত্রী হিসেবে তার দায়িত্ব পালন করে। তুই যখন তোর স্ত্রীকে রেখে বাইরে চলে যাস, বাইরে ওই চরিত্রহীন মেয়েটার সাথে ঘুরে বেড়াতিস, তখন এইদিকে তোর চিন্তায় মগ্ন থাকা আদ্রিকা তোর আলমারির কাপড় গুছিয়ে দেয়। কোনোদিন বাড়ি ফিরে ওর চেহারাটা একদিন দেখেছিস? আমি দেখেছি। তুই যখন বাড়িতে থাকিস না তখন মেয়েটার মুখে আধার নেমে আসে। তুই বাড়িতে আসার সাথে সাথে ওর চোখে মুখে এক অদ্ভুত প্রফুল্লতা দেখতে পাই, যেন তোর বাড়ি ফিরে আসাতে মেয়েটা কতটা খুশি। আয়ান যেন শূন্যের মাঝে হারিয়ে গেছে। তার বুকের ভেতরটা শূন্য, যেন কেউ সবটুকু সুখ এক নিমিষেই কেড়ে নিয়েছে। প্রতিটা নিঃশ্বাসে তার বুকের পাঁজরগুলো ভারী হয়ে উঠছে, আর সেই ওজনটা যেন তাকে ভেঙিয়ে চুরমার করে দিচ্ছে। আদ্রিকার জন্য তার হৃদয় এক অদ্ভুত শূন্যতা, যার ভার সে আর বহন করতেই পারছে না। চোখের পলক ফেললেই আদ্রিকার মুখটা তার সামনেই ভেসে ওঠে, কিন্তু সে হাত বাড়ালেও ছুঁতে পারবে না। এই বেদনার বোঝা আয়নকে ক্রমশ নিমজ্জিত করছে এক গভীর অন্ধকারে, যেখানে আলোই নেই কোনো মুক্তি। আয়ান খুব ভালো করেই টের পাচ্ছে যে তার বুকের বাঁ পাশটা খালি, আর তার এই খালি স্থানটার অংশ হলো তার বুকের বাঁ পাঁজরের সৃষ্টি, তার অর্ধাঙ্গিনী আদ্রিকা। রাবেয়া বেগম কান্না ভেজা কণ্ঠে আবারও বললেন। রাবেয়া বেগম চোখের কোণ থেকে পানি মুছে আবারও বললেন, একদম ভিতর থেকে কুড়ে কুড়ে মরে যাচ্ছে ও। আজ 9 মাস হতে চলল তোদের বিয়ে, আজ পর্যন্ত নিজের বাবা মাকে এইসব সম্পর্কের কিছুই বলেনি। আমি এক বাবা মার থেকে তাদের আদরের মেয়েকে এনে জাহান্নামে রেখে দিয়েছি। ওর কষ্ট দেখে আমার দ্বিগুণ কষ্ট হয় আয়ান। আমি ভাবি ওর জায়গায় যদি আমার নিজের মেয়েটা থাকতো। আদ্রিকার বাবা মা জানতে পারে যে তাদের মেয়ে এরকমভাবে থাকে, তাহলে কোনো দিনও এখানে থাকতে দেবে না। এই কারণে আদ্রিতা কাউকে কোনোদিন কিছুই বুঝতে দেয়নি, চুপচাপ শুয়ে গেছে। এমনকি আমার সাথেও এমন আচরণ করে জানে কিছুই হয় নাই, সব স্বাভাবিক রয়েছে। জানিস, আমার মনেই হয় না ও যে আমার বৌমা, নিজের মেয়ে মনে হয়। মেয়েটা আমার কথা চিন্তা করে, তোর বাবার কথা চিন্তা করে, আমার আর তোর বাবার সেবা করে। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ করেনি। এত কিছু কেন করবে ও? একবারও নিজেকে প্রশ্ন করেছিস যে মেয়েটাকে তুই এতটা অবহেলা করছিস, সেই মেয়েটা কেন এই বাড়িতেই পড়ে থাকবে? আদ্রিকা একজন শিক্ষিত মেয়ে, সে চাকরি করেও কি নিজের খরচ চালাতে পারে না? তাহলে ও কেন এই বাড়িতে পড়ে থাকবে? কখনো নিজেকে প্রশ্ন করেছিস? আয়ান পুতুলের মতো ধীরে ধীরে দুই পাশেই মাথা নাড়ালো, যার অর্থ না। রাবেয়া বেগম জোর গলায় বললেন, ভালোবাসা। আয়নের বুকটা আবারও ধক করে উঠল, আবারও তার নিঃশ্বাস এর গতি বেড়ে গেল। এই শব্দটার খুব শক্তি। রাবেয়া বেগম বললেন, ভালোবাসে তোকে, খুব বেশি ভালোবাসে। ভালোবাসা ছাড়া এরকম কখনোই করা যায় না। ওর জায়গায় আমি হলে তো আমি নিজেই চলে যেতাম, কিন্তু মেয়েটা তোকে ভালোবাসে, নিঃস্বার্থভাবে ভালোবাসে। আয়ন এইবার চোখের পানিটা আর ধরে রাখতেই পারল না, চোখের কোণ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। এটাই কি তবে ভালোবাসা? হিমেল কি তাকে এই অনুভূতির কথাই বলেছিল?
তুই কখনো কি খেতে দেখেছিস ওকে? কখনো কি খাওয়ার কথা বলছিস? জিজ্ঞেস করেছিস ও কেমন আছে, কি করছে, ঠিক মতন ঘুমাচ্ছে কি না? খবর নিয়েছিস? বাড়ির কেউ ওর খবর নেয় না, কিন্তু ও ঠিকই প্রত্যেকটা মানুষের উপর দায়িত্বটা পালন করে যায়। আয়ানের হৃদয়ের গভীরে এক অজানা কষ্টের স্রোত বইছে। আয়ানের হৃদয়টা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, কিন্তু সেই কিচ্ছু বলতেই পারছে না। এই অতৃপ্ত অদৃশ্য আগুন তার ভেতরটা ছারখার করে দিচ্ছে। ফারজানার ছেড়ে যাওয়াতে তার একটুও কষ্ট হয় না, কিন্তু এখন আদ্রিকার কথা ভেবেই কেন তার বুকের বাঁ পাশটা জ্বলতে শুরু করেছে? উত্তর নেই তার। আয়ান আর নিতে না পেরেই নিজের মাকে চাপটে জড়িয়ে ধরলো আর হাওয়া করেই কেঁদে উঠল। রাবেয়া বেগম অবাক হলেন, তার এই ছেলে কাঁদতেও পারে নাকি? বুঝ হওয়ার পর থেকে আয়নকে তিনি কখনোই কাঁদতেই দেখেননি। আয়ন কাঁদতে কাঁদতেই জবাব দিল, আমি আর পারছি না মম, দোহাই লাগে তুমি চুপ করো, আমার খুব কষ্ট হচ্ছে, বুকটা পড়ে যাচ্ছে আমার। রাবেয়া বেগম আড়ালেই মৃদু হাসলেন আর বললেন, কেন কষ্ট হচ্ছে তোর? আয়নের সোজা উত্তর। জানি না। রাবেয়া বেগম আবারও মৃদু হেসে মনে মনে বললেন, আলহামদুলিল্লাহ। আয়ান বারান্দায় রাবেয়া বেগমের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। রাবেয়া বেগম সযত্নে ছেলের মাথা আলতো হাত বুলিয়ে দিচ্ছেন। রাবেয়া বেগম বুঝতে পেরেছেন যে আজ তার ছেলে অনেক বেশি কষ্ট পেয়েছে, না হলে চোখের পানি ফেলতোই না, তাই নীরব আছেন। এদিকে আয়ান ঘাপটে মেরেই শুয়ে আছে মায়ের কোলে, কিন্তু গভীর রাতের নিস্তব্ধতা আয়ানের মনোভাবকে আরও বাড়িয়ে দিয়েছে। রাতের অন্ধকার যেন এক অগাধ সমুদ্র, যেখানে তাদের ক্ষীণ আলো কোনো কিছু স্পষ্ট করেই না। আকাশে বাতাসে ঘন কুয়াশার মতো যেন কিছু অজানা বেদনা বিরাজ করছে। নিচের শহরের আলো দূর থেকেও ঝলমল করছে, যেন হারিয়ে যাওয়া আশার সুতোর মতো। বাতাসে গাছের পাতাগুলি কাঁপছে, তাদের সুরেলা সঙ্গীত যেন রাতে আরও গভীর শূন্যতার অনুভূতি এনে দিয়েছে। তার হৃদয়ের কষ্ট যেন রাতের প্রতিটি অন্ধকার কোণায় লুকিয়ে থাকা। এই নিঃসাঙ্গ মুহূর্তেই রাতের শান্তি তার আত্মাকে একাকিত্বের আরো গভীরে নিয়ে যাচ্ছে, তাকে স্মরণ করিয়ে দিচ্ছে তার অভ্যন্তরীণ বেদনার কথা। আয়নের এখন বারবার মনে পড়ছে সেই রাতের কথা, যেদিন সে আদ্রিকার গায়ে হাত তুলিয়ে বাসর ঘর থেকে বের করে দিয়েছিল। আয়নের খুব ইচ্ছে করছে নিজেকেই পেটাতে। কেন এত কষ্ট দিল সে মেয়েটাকে? ফারজানার মুহে এসব করলো সে? আয়নের মাথায় আরেকটা কথাও ঘুরপাক খাচ্ছে, আদ্রিকা সত্যিই তাকে ভালোবাসে? প্রথম থেকে করা সমস্ত সেবা যত্ন আয়ন মনে করছে আদ্রিকা কখনোই তাকে অসম্মান করেইনি, সব সময় তার কথাই ভেবেছে। আচ্ছা, এটা কি তবে ভালোবাসা? তাহলে কি হিমেলের মতেই সত্যি আমি ভালোবাসার অর্থ এতদিন বুঝিনি? এই যে আমার এখন আদ্রিকার জন্য বুকটা ফেটে যাচ্ছে, এটা কি ভালোবাসা বলা যায়? এসব ভাবতে ভাবতেই আয়ান নিষ্পলক চোখে তাকিয়ে রয়েছে পূর্ণিমার চাঁদের দিকে। এমন সময় আয়ান ডেকে উঠল, মা। রাবেয়া বেগম চমকে গেলেন। আজ কতদিন পর তার ছেলে তাকে মা বলেই ডাকলো। আমেরিকা থেকে পড়াশোনা করে আসার পর থেকে আয়ান কখনো মা বলে ডাকেইনি। আজ মা ডাক শুনে রাবেয়া বেগম আবেগে আপ্লুত হয়ে বললেন, বলো বাবা। আয়ান অসহায় কণ্ঠে বলল, আমি এখন কি করব? রাবেয়া বেগম ছেলেকে খোঁচা দিতে মজার ছলে বললেন, আর কি করবি, আদ্রিকাকে ডিভোর্স দিবি। আয়ান তৎক্ষণাৎ মায়ের কোল থেকে ফট করে উঠিয়ে চেঁচিয়ে বলল, অসম্ভব, জীবনেও সম্ভব না। বিয়েটা কি তোমরা ছেলেখেলা পেয়েছো? তোমার যখন ইচ্ছে তখন আমি বিয়ে করব, আবার তোমার যখন ইচ্ছে হবে তখন আমি ডিভোর্স দেব। এত সহজ। বিয়ে করেছি তোমার ইচ্ছেতে, এখন সংসার করব আমার ইচ্ছে মতো। রাবেয়া বেগম অমায়িক হাসলেন আর বললেন, ডিভোর্সের কথা প্রথমে কে বলেছে? আয়ান এবার একটু মিয়ে গিয়ে বলল, আমি কি আর জানতাম নাকি যে ওই মেয়েটা আমাকে ভালোবেসে ফেলেছে? আমি তো ভেবেছিলাম ও আমার সঙ্গে থাকতে অস্বস্তি বোধ করছে, বাবাকে ঘৃণা করছে, এই জন্যই তো ডিভোর্স দিয়ে মুক্তি দিতে চাইছিলাম। কিন্তু এখন যেহেতু ও আমাকে ভালোবাসে, তখন ওকে ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। ও চাইলেও এখন ডিভোর্স পাবে না। আচ্ছা মা, আমি কি ওকে ভালোবাসি? রাবেয়া বেগম বললেন, তোর কি মনে হয়? আয়ান মায়ের পাশে বসে বলল, হয়তো না, তবে ওর প্রতি একটা অদ্ভুত টান আছে জানো মা। ওর আশেপাশে থাকলে না এখন কেমন জানি খুব শান্তি অনুভব করি। ওর চেহারাটা দেখলে খুব প্রশান্তি অনুভব হয় আমার, যেন মনে হয় আমার বুকের বাঁ পাশটা পরিপূর্ণ। ফারজানাকে নিয়ে কখনো আমার অদ্ভুত অনুভূতি হয়নি। তবে এটা ভালোবাসা না, আমি তো ওকে ওর মতো করে ভালোই বাসতে পারিনি। ও আমাকে যেমনভাবে ভালোবেসেছে তার তুলনায় কিছুই করিনি।
হয়তো আমি এখন ওকে ভালোবাসি না, কিন্তু বিয়ে এবং কবুল নামক দুটি শব্দের আকর্ষণের জন্যই ওর প্রতি আমার এতটা টান আছে। তবে মা, আমি তোমায় কথা দিচ্ছি, আমি ওর মন জয় করেই ছাড়বো। জানিও আমাকে ভালোবাসে, কিন্তু আমি ওকে এক নতুন রূপধারী আয়ানকে ভালোবাসতে বাধ্য করব। ও যেমন আমাকে ভালোবাসে, ঠিক তার থেকেও বেশি ভালোবাসা দিয়ে ওকে আমি আমার করে নেব। রাবেয়া বেগম চকচক চোখে বললেন। ইনশাল্লাহ। কিছুক্ষণ পর আয়ান বলল। মা, তুমি কি জানি আমাকে বলতে চেয়েছিলে? রাবেয়া বেগম বললেন, না কিছু না, এমনিতেই চা এখন ঘুমাতে। আর আদ্রিতার বিষয়টা তুই কি করবি সেটা তোর ব্যাপার। আচ্ছা। আয়ান চলে যেতে নিলে রাবেয়া বেগম আবারও ডেকে উঠলেন। আয়ান। বলো মা। রাবেয়া বেগম আবেগী কণ্ঠে বললেন, আজ থেকে আমার মা বলে ডাকিস বাবা। তোর মুখে মা ডাক শুনে আমার ভীষণ ভালো লাগে রে। আমার সেই ছোট আয়নের কথা মনে পড়ে যায়। বিদেশিদের মতন মম মম করিস না তো। আয়ান একটা সুন্দর হাসি দিয়ে বলল। আচ্ছা মা। সেই রাতেই আদ্রিকা কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়ল। রাবেয়া বেগম ঘুমানোর আগে আজিম চৌধুরীকে কল করলেন। হ্যাঁ রাবু, শুভ সকাল। রাবেয়া বেগম বিরক্তি নিয়ে বললেন, রাখো তোমার শুভ সকাল, এখানে অনেক রাত, বুঝেছ? ও হ্যাঁ হ্যাঁ। শোনো, তোমার ছেলের চোখ খুলে গেছে। আজিম চৌধুরী অবাক হয়ে বললেন, সত্যি? হ্যাঁ, সবই আদ্রিকার জন্য। বলেছিলাম না আদ্রিকাই তোমার ছেলেকে লাইনে আনবে। এখন শুধু ওদের একটু সময় দরকার। আলহামদুলিল্লাহ। শোনো, আমেরিকায় আসার ব্যাপারটা বলেছো ওদের? না, এখনো বলিনি। কাল সকালে একসাথে সবাইকে বলবো। আমার মনে হয় আমেরিকায় যাওয়ার ব্যাপারটা ওদের জন্যই ভালো হবে। তাহলে আয়ান আর আদ্রিকা একটু স্পেস পাবে। আমারও তাই মনে হয়। একটি নরম আলো ধীরে ধীরে পৃথিবীর ওপর ধীরে ঝরে পড়ছে। পাখিদের মিষ্টি কণ্ঠস্বর দূরের গাছ থেকে ভেসে আসছে, আর শিশির বিন্দু রোদের ছোঁয়ায় মুক্তোর মতো ঝিকমিক করছে। বাতাসে ভেসে বেড়াচ্ছে তাজা ফুলের ঘ্রাণ, যেন প্রকৃতির নতুন দিনের শুরুতে এক বিশেষ বার্তা দিচ্ছে। সূর্য আকাশের কোণে উঠে আসছে, আর সোনালি আলো পুরো পৃথিবীকে রাঙিয়ে তুলছে। সবকিছুতেই যেন এক অদ্ভুত শান্তি, নীরবতা আর নতুনত্বের ছোঁয়া। নতুন দিনের শুরু, নতুন সম্ভাবনা। এমনই একটি সকাল যেখানে প্রতিটি মুহূর্তের মধ্যে একটি নতুন গল্পের শুরু লুকিয়ে আছে। ঘুম থেকে উঠেই আদ্রিকা নিচে গেল। আজ উঠতে একটু দেরি হয়ে গেছে। নিচে গিয়ে দেখলো যে রাবেয়া বেগম উঠে পড়েছেন। মা, আমি কি ঘুম থেকে উঠতে দেরি করে ফেললাম নাকি? না রে আদ্রিকা, আমি তাড়াতাড়ি উঠলাম। এই নাও কফি, একটা রামিসার ঘরে আর একটা আমার ছেলের ঘরে দিয়ে আসো। আর হ্যাঁ, আয়ানকে একটু ঘুম থেকে ডেকে দিও তো। আদ্রিকা অবাক হয়ে বলল, আমি? হ্যাঁ তুমি। আর হ্যাঁ শোনো, তোমাদের তিনজনের সাথে আমার একটা জরুরি কথা আছে। তাড়াতাড়ি ওদেরকে আসতে বলো। আদ্রিকা প্রথমেই রামেশের ঘরে গিয়ে তাকে ডেকে দিল, আর তাকে ফ্রেশ হয়ে নিচে যেতে বলল। এরপর আয়নের ঘরে গেল। আদ্রিকা যখন আয়নকে ডাকতে গিয়ে এগিয়ে আসে, তার দৃষ্টি আটকে যায় আয়নের মুখের উপর। আয়নের মুখে ছড়িয়ে থাকা এক অদ্ভুত মাধুর্য, যার গভীরেই সে ডুবে যায়। আয়নের চেহারায় যেন এক অপার্থিব সৌন্দর্য ছড়িয়ে আছে। তার ত্বক যেন দীপ্তময়, ঘন কালো, চোখের পাতা ভারী হয়ে বন্ধ, যেন কোনো সৌরম্য স্বপ্নের দেশে ভেসে যাচ্ছে। তার নাকের শীর্ষ, মুখের কাটা কাটা রেখা, আর গালের হালকা ছাপ যেন কোনো নিপুণ শিল্পীর হাতে গড়া মূর্তি। রাতে ঘুমানোর কারণে আয়নের চুলগুলো একটু এলোমেলো, আর তার ত্বকে যেন সকালের রোদের মৃদু আভা লেগে আছে। আয়নের নাকের ওপরে হালকা তিল চকচক করছে, যা তাকে আরো মোহনীয় করে তুলেছে। আদ্রিকার চোখ ঘুরে যায় আয়নের নিখুঁত চোখের নাকের দিকে, যেখানে তেলের সেই মৃদু জেল্লা এক ধরনের কোমল উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে। তার নিঃশ্বাসের সাথে ত্বকের মসৃণতার এক মিশ্রণ যেন আদ্রিকার হৃদয় এক নীরব সুর সৃষ্টি করে। আদ্রিকা মুগ্ধ হয়ে আয়নের মুখের প্রতিটা খুঁটিনাটি দেখছে, যেন কোনো শিল্পকর্মের ওপর তার দৃষ্টি আটকে গেছে। সে নীরবে এই সৌন্দর্য উপভোগ করতে থাকে, যেন আয়নের ঘুমন্ত মুখ আর হৃদয়ে এক অম্লান স্মৃতি হয়ে থাকবে। আদ্রিকার মনে হয় এই সৌন্দর্যকে একবার ছুঁয়ে দেখা উচিত, কিন্তু সে নিজের হাত চড়িয়ে নেয়। আয়নের চোখের পাতাগুলো আলতোভাবে বন্ধ, আর তার নিঃশ্বাসের সুরেলা ছন্দ যেন এক অপার্থিব সঙ্গীত।
ঠোঁটের কোণে লেগে থাকা সেই চিরচেনা হাসি যেন কোনো সুখ স্বপ্নের ছোঁয়া। আদ্রিকা অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে আয়নের দিকে। তার একদমই তাকে ডাকতে ইচ্ছে করছে না। সকালের শান্তি, আয়নের মুখের অমলতা, আর তার নাকের সেই তেলের চকচকে আভা, সব মিলিয়ে আদ্রিকা এক অপূর্ব মায়ায় আবদ্ধ হয়ে যায়। যেই আয়ানকে ডাকতে ভুলেই যায়, বরং এই মুহূর্তটা চিরকাল ধরে রাখতে চায়, যেন এই সকালেই মায়াবী মুহূর্তে তারা একসাথে হারিয়ে যেতে পারে। কিছুক্ষণ পর নিজের ইচ্ছে দমিয়ে রাখতে না পেরেই বিছানার পাশে বসে আলতো হাতে আয়নের এলোমেলো চুলগুলো ঠিক করে দেয়। তারপর উঠে দাঁড়িয়ে আয়নকে ডাকতে শুরু করে। শুনছেন? উঠে পড়ুন, সকাল হয়ে গেছে। তার এই মিউট রেডিওর আওয়াজ কি আর আয়নের কানে পৌঁছাচ্ছে? আদ্রিকার মাঝে মাঝে খুব হাসি পায়, এটা ভেবে যে এই লোক তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার জন্য রামিসাকে বকাবকি করে, অথচ নিজেই মাঝে মাঝে বেলা করেই ঘুম থেকে ওঠে। আর একটু ডাকাডাকি করার পর আয়নের চোখ পিটপিট করে নড়তে দেখা দিল। আদ্রিকা আবারও ডাকলো, উঠে পড়ুন, মা ডাকছে। আলতো করে চোখ খুলে সাত সকালে আদ্রিকাকে নিজের ঘরে দেখে অবাক না হয়ে পারল না আয়ান। ধরফর করে বিছানা থেকে উঠে পড়ল আর ঘুম ঘুমো মোহনীয় কণ্ঠে বলে উঠল, দেরি হয়ে গেছে আদ্রিকা, আর একটু আগে রাখতে। আদ্রিকা থমকে গেল। এই প্রথমবার আয়ানের নাম ধরে ডেকেছে। এই 9 মাসে কোনোদিন আয়ান আদ্রিকার নাম ধরে তাকে ডাকেইনি। আয়ানের মুখে আদ্রিকা নিজের নাম শুনে অবাকের চূড়ান্ত পর্যায়ে। আয়ানের মুখে তার নামটা কত মোহনীয় লাগে। আদ্রিকার ইচ্ছে করলো আরেকবার আয়নের মুখে তার নামটি শোনার। হয়তোবা আয়ান তার মনের কথাগুলো কোনো এক জাদুকরীর মাধ্যমে বুঝে গিয়েছিল, তাই আয়ান আবার বলল, কি হলো আদ্রিকা, স্ট্যাচু অফ লিবার্টি হয়ে আছো কেন? আদ্রিকা এবার একটা ঢোক গিলে বলল, মা আপনাকে ডাকছেন, কিছু নাকি বলতে চান। এই কফিটা আপনার বলেই আমি আর 1 সেকেন্ডও দাঁড়ালাম না, রকেটের স্পিডে আয়নের ঘর থেকে বেরিয়ে আসলাম। মেয়েটা কি ভয় পেলো নাকি লজ্জা পেলো? আয়ান কফিটা খেয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে আসলো। আয়ানকে আসতে দেখে রাবেয়া বেগম বললেন, হ্যাঁ রে আয়ান, তাড়াতাড়ি আয়, কথা আছে। কি কথা মা, এত সকাল সকাল সবাইকে এনে হাজির করিয়েছো? রাবেয়া বেগম সুন্দর করে হেসে বললেন, তোদের জন্য একটা সুখবর আছে। রামিসা যেন খুব মজাই পেল, লাফিয়ে বলে উঠল, নয়নতারার বিয়ে ঠিক হয়েছে, তাও আবার সার্জিসের সাথে। বিয়ে? নয়নতারার? কবে, কখন, কোথায়, কিভাবে? আয়ান অভিযোগের সুরে বলে উঠল, মামনির কি এই কাজটা করা উচিত হয়েছে মা? আমাদেরকে না জানি নয়নতারা বিয়ে ঠিক করে ফেললো। রাবেয়া বেগম কিছু বলতে যাবে তার আগে এদিকে বেচারি আদ্রিকা মিনমিন করেই বলল, আমাকে কেউ একটু বলবেন যে ঠিক কার বিষয়ে কথা বলছেন আপনারা? আয়ান যেন এরই সুযোগ খুঁজছিল, উৎসুক হয়ে বলে উঠল, ওকে তুমি চিনবে না আদ্রিকা, ও আমেরিকায় থাকে, আমার ফুফাতো বোন হয়। ও, রাবেয়া বেগম বলে উঠলেন, তোরা দেরি করিস না, যা গুছগাছ করার আছে শুরু কর, কাল সকালের ফ্লাইটেই যাব। মা আমিও। রাবেয়া বেগম হেসে বললেন, হ্যাঁ মা, অবশ্যই। তুমি না গেলে কি করে হবে? আয়ানের ফুবু এমনিতেই খেপে আছে, কারণ তোমাদের বিয়েতে এমনিতে আসতে পারেনি, তাই তোমাকেও দেখেনি। তোমাকে আর আয়ানকে না গেলে আমাকে আর ওই দেশে ঢুকতেই দেবে না। আদ্রিকা মুচকি হাসলো। রাবেয়া বেগম মনে মনে ভাবলেন, আমার আসল উদ্দেশ্য তো তোমার আর আয়ানের মিলন করানো। ওখানে গিয়ে তোমাদের মধ্যে স্বাভাবিক সম্পর্ক করিয়ে তবেই দেশে ফিরবো ইনশাআল্লাহ। সন্ধ্যার আকাশে লাল কমলা রঙের আভা মিশে যাচ্ছে ধীরে ধীরে। সূর্য পশ্চিমে ডুবে যাচ্ছে, আর তার শেষে রশ্মিগুলো গাছের পাতা আর নদীর জলে মৃদু প্রতিফলিত হচ্ছে। হালকা বাতাসে চারপাশের গাছপালার পাতা নরম নাচছে। পাখিরা তাদের শেষ গান গেয়ে ঘরে ফিরছে। দূরে থেকে কোনো মন্দির বা মসজিদের প্রার্থনার ধ্বনি শোনা যাচ্ছে, যা এই মুহূর্তকে আরো পবিত্র করে তুলছে। নদীর ধারে বা গ্রামীণ পথে কয়েকটি ছোট ঘরে জানলা দিয়ে আলো ছড়িয়ে পড়ছে, যেন আশেপাশের প্রকৃতি রাত্রির স্বপ্নে হারিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই সোনালি সন্ধ্যায় আদ্রিকা নিজের ঘরে লাগেজ গোছাতে শুরু করেছে। একটু আগে সে রাবেয়া বেগমকে ওষুধপত্র খাইয়ে ব্যাগ গুছিয়ে দিয়ে এসেছে। এখন রাবেয়া বেগম রামিসার দুজনেই ঘুমাচ্ছে।
কাল সকাল সকাল উঠতে হবে যে, তাই বিশ্রাম নিচ্ছে তারা। আয়নের খবর আদ্রিকা আপাতত জানে না। দুপুরে খাওয়া দাওয়া শেষে সে ঘরে ঢুকেছে ঘুমানোর জন্য। আদ্রিকা একে একে সব জামা কাপড় এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিচ্ছে। সে একটু বেশি কাপড়ই নিল, কারণ রাবেয়া বেগম বলেছেন যে ওখানে নাকি অনেক দিনই থাকতে হবে। লাগেজের দিকে তাকিয়ে আদ্রিকা যখন কাপড় চোপড় নিয়ে চিন্তায় ব্যস্ত, তখন সে দরজা থেকে গলা খাঁকড়ির আওয়াজ পেল। সাথে সাথে পিছনে ঘুরে আয়নকে দেখে অবাক হলো। তাড়াতাড়ি করে মেয়েটা ওড়নাটা ঠিকঠাক করে নিল আর ধীর কণ্ঠে বলে উঠল, আপনি এ সময় ঘুমাননি? আয়ান মাথা চুলকে জিজ্ঞেস করলো। ভেতরে আসি? আদ্রিকা উৎসুক হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আসুন না, ভেতরে আসুন, কিছু লাগবে আপনার? আয়ান ভিতরে ঢুকে বলল, আসলে একটা কথা বলতাম, তুমি কিছু মনে না করলে আর কি। আয়নের মধ্যে নার্ভাসনেস দেখে আদ্রিকা আরো বেশি উৎসুক হয়ে বলল, বলুন না, সমস্যা নেই, বলুন আপনি। আয়ন আমতা আমতা করে বলল, না মানে আর কি, আমার লাগেজ গুছিয়ে দিতে একটু সাহায্য করবে? আদ্রিকা একটু অবাকই হলো। এত বড় মানুষটা লাগেজে গোছাতেই পারে না, এটা কোনো কথা নাকি? আদ্রিকা কিছু বলতে যাবে তার আগেই আয়ান আবারও তাড়াহুড়ো করেই বলে উঠল, না মানে মাকেই বলতাম, কিন্তু মা তো মেডিসিনে ঘুমাচ্ছে, আর আমার পাঞ্জাবিগুলো আমি খুঁজে পাচ্ছি না। মূলত আয়ানের কোনো সাহায্যের প্রয়োজন ছিলই না, আর না সে পাঞ্জাবি নামক কোনো বস্তু আদৌ খুঁজছে। তার তো প্রধান লক্ষ্য অন্য কিছু। বেচারি আদ্রিকা তো আর সেটা বুঝলো না। তবে পাঞ্জাবির কথা বলতেই সে চোখ বড় বড় করে এক হাত মাথায় দিয়ে বলল, হায় আল্লাহ, আমি তো আপনার সব পাঞ্জাবি ধুয়ে দিয়েছি, ওগুলো কাল সকালের মধ্যে শুকোবে না তো, আর শুকালেও আয়রন করতে লাগবে। আপনার তো আর কোনো পাঞ্জাবি নেই, তাই না? আয়ন বোকা বনে গেল, সে তো পাঞ্জাবি খুঁজছেই নি। বাহ, অন্ধকারে মারা ঢিলটা লেগে গেল। আয়ন বলে উঠল, আরে না, সমস্যা নেই, আমি তো পাঞ্জাবি এমনি খুঁজছিলাম, আমি তো পাঞ্জাবি নিয়ে যাবো না, আমরা তো আমেরিকাতে গিয়ে শপিং করবোই, আমার এত কিছু নেওয়া লাগবে না। এরপর আয়ান আদ্রিকার লাগেজের দিকে তাকিয়ে বলল, সে কি, তুমি এত কাপড় নিয়েছো? এত কাপড় নেওয়া লাগবে না আদ্রিকা, 2-3টে নাও, ওখানে গিয়ে আমি তোমাকে নতুন কাপড় কিনে দেবো। না না, আমার লাগবে না তো। আয়ান 2 হাত কোমরে রেখে বলল, আমি তোমাকে জিজ্ঞেস করিনি, বুঝেছো? বলেছি আমেরিকাতে যাবে আর কিছু কিনবে না, তা কি হয় নাকি বোকা? আমরা সবাই ওখানে গিয়ে নতুন করে শপিং করব, আর নয়নতারার বিয়ের জন্য তো শপিং করতেই হবে। এখন চলো, আমার লাগেজগুলো গুছিয়ে দিতে সাহায্য করো। আদ্রিকা আয়নের ঘরে এসে আলমারি থেকে বেছে বেছে কাপড় নিচ্ছে আর লাগেজে গুছিয়ে দিচ্ছে। কয়েকটা কাপড় গুছিয়ে আদ্রিকা আয়নকে বলল, আপনি একটু দেখুন তো, এই কয়টা দিয়ে আপনার হবে? অবশ্যই হবে। বলে আয়ান লাগেজে চেন লাগিয়ে দিল। আদ্রিকা বলল, আমি কি এখন যাব? না না, একটু দাঁড়াও। আয়ান নিজের কাবের থেকেই একটা শপিং ব্যাগ বের করলো আর আদ্রিকার দিকে বাড়িয়ে দিল। আদ্রিকা একবার আয়নের দিকে তাকালো, একবার আয়নের হাতে থাকা ব্যাগের দিকে তাকালো। আয়নকে দেখে মনে হচ্ছে যে সে অপ্রস্তুত। বাম হাত দিয়ে নিজের ঘাড় স্লাইড করে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলল, এটা তোমার। আদ্রিকা এখনো অপরূপ দৃষ্টিতে তাকিয়ে রইল আয়নের দিকে। আদ্রিকার হেল দোল না দেখে আয়ান বাম হাত দিয়ে আদ্রিকার কাঁপতে থাকা ডান হাতটা নিজেই ধরলো এবং শপিং ব্যাগটা ধরিয়ে দিল। আবারও আয়নের অপ্রত্যাশিত স্পর্শে আদ্রিকা কেঁপে উঠল, তবে বুঝতে দিল না সেই মানুষটাকে। আয়নও যে আদ্রিকার হাত ধরে স্বাভাবিক ছিল তা কিন্তু না। আদ্রিকা এবার ব্যাগটার দিকে তাকিয়ে আয়নকে বলল, এটা এটা আমার জন্য? আয়ন মুচকি হেসে বলল, তোমার জন্য, শুধু তোমার জন্য। কি আছে এতে? খুলে দেখো। আদ্রিকা ব্যাগটা খুলে ভিতর থেকে একটা বড় প্যাকেট পেল। আবারও আয়নের দিকে এক পলক তাকিয়ে প্যাকেটটা খুলে ফেললো। আদ্রিকা সেখানে যে একটা ডার্ক মেরুন রঙের শাড়ি। আয়ান তো অপলক দৃষ্টিতে তাকিয়ে তার অর্ধাঙ্গিনীর প্রতিক্রিয়া দেখতে ব্যস্ত। সে তো মূলত এই শাড়িটা নিতেই আদ্রিকাকে এই ঘরে নিয়ে এসেছে। লাগেজ গোছানো তো বাহানা মাত্র। আদ্রিকা খুশিতে নিঃশব্দে কেঁদেই দিল। আদ্রিকার চোখে পানি দেখে আয়ন ভ্যাবাচাকায় খেয়ে গেল। উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো, কি হলো আদ্রিকা, তুমি কান্না করছো কেন? আদ্রিকা চোখ মুছে ভিজে যাওয়া আঁকি পল্লক মেলে আয়নের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলল, আপনি আমার জন্য শাড়ি এনেছেন? আমার জন্য? আদ্রিকার মন চাইছে শাড়িটাকে বুকের মধ্যে চেপে ধরে হাজারটা চুমু খেতে। তার প্রিয় মানুষের দেয়া প্রথম উপহার বলে কথা। সে নিজের চাওয়াটা আংশিক পূরণ করলো। শাড়িটাকে আষ্টে পৃষ্ঠে 2 হাত দিয়ে জড়িয়ে নিয়ে আয়নের দিকে তাকালো। আয়ন তো নীরবে তার প্রিয় অর্ধাঙ্গিনীকেই দেখছে। মেয়েটা কত খুশি,
এটাতেই একটা মাত্র শাড়ি পেয়ে মেয়েটা এত খুশি। অবশ্য যে মেয়ে ভালোবাসার জন্য আয়নের দেয়া গত 9 মাসের অবহেলা ভুলে গেছে, সেই মেয়ে তার দেওয়া ছোট্ট জিনিসেও খুশি তো হবে। সে তো আর ফারজানের মতো টাকা লোভী নয়। আদ্রিকার খুশি দেখে আয়ানের যেন বুকটা ঠান্ডা হয়ে গেল। খুব ইচ্ছে করলো আদ্রিকাকে জড়িয়ে ধরতে, কিন্তু পারলো না। তার আবেগ বাধা দিচ্ছে। মেয়েটা যদি তাকে ভুল বুঝে রাগ করে। আয়ান মায়াময় কণ্ঠে জিজ্ঞেস করলো, পছন্দ হয়েছে? আদ্রিকা ওপর নিচ মাথা নেড়ে খুশিতে বলল, খুব খুব বেশি খুশি, খুব বেশি পছন্দ হয়েছে, ভীষণ সুন্দর। আয়ান যেন আবারও খুশি হলো আর আবারও বলে উঠলো, জানো, এই কালারটা তোমাকে অনেক সুন্দর মানাবে। গতকাল শপিং মলে একবার দেখি শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে। অনেক সুন্দর লাগবে তোমায়। কাল সকালে তুমি এই শাড়িটা পরে আমেরিকা যাবে। আদ্রিকা চোখ পিটপিট করে জিজ্ঞেস করলো, শাড়ি পরে আমেরিকা? হ্যাঁ। আদ্রিকা বাচ্চাদের মতো করে আবারও বলে উঠলো, শাড়ি পরে ওই দেশের মানুষ আমায় মেনে নেবে কি? আয়ান হো হো করে হেসে বলল, অবশ্যই মেনে নেবে। সবাই অবশ্য অবাক হবে। হ্যাঁ, সমস্যা কি? তুমি সবার থেকে এক্সেপশনাল হয়ে থাকবে আর মামনিও খুশি হবে। আদ্রিকা অবাক হলেও কিচ্ছু বলল না, কারণ তারও ইচ্ছে করছে সে তো পারলেই এক্ষুনি শাড়িটা পরেই নেয়। সূর্যের প্রথম আলো মেঘের আড়াল থেকে বেরিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল। আকাশটা ফিকে নীল আর বাতাসে একরকম সজীবতার গন্ধ। দূরে কোথাও পাখির কাকলি শোনা যাচ্ছে, যেন নতুন দিনের আগমনী বার্তা। পৃথিবীটা যেন ধীরে ধীরে জেগে উঠল ঘুম ভেঙে। তবে চৌধুরী বাড়িতে এখন মোটেও নীরবতা বিরাজ করছে না। সবাই যে যার কাজে ব্যস্ত। আর 1 ঘন্টার মধ্যেই তাদের এয়ারপোর্টে যেতে হবে। রাবেয়া বেগম বাড়ির সার্ভেন্টদের সবকিছু বুঝিয়ে সুঝিয়ে দিয়ে যাচ্ছেন। রামিসা সেই তখন থেকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সেজেই যাচ্ছে। তার আর সাজগোজ শেষই হচ্ছে না। আয়ান ধবধবে সাদা রঙের একটা শার্ট পরেছে, হাতা গুটিয়ে সব লাগেজ ব্যাগ গাড়িতে তুলছে। তবে আদ্রিকা এতক্ষণ রাবেয়া বেগমের সাথে সার্ভেন্টের উপদেশ দিলেও সবাই মিলে তাকে তৈরি হওয়ার জন্য জোর পাঠিয়েই দিয়েছে। আয়ান ব্যাগপত্র সব গাড়িতে তুলে জোরে জোরে হাঁক ছুড়ল, মা, কি হলো? এসো তাড়াতাড়ি। আর 1 ঘন্টার মধ্যেই তো এয়ারপোর্টে পৌঁছাতে হবে। রামিসা, তাড়াতাড়ি আয়। কিছুক্ষণের মধ্যেই ব্যাঙের মতো লাফাতে লাফাতে রামিসা এসে হাজির হলো আর বলল, ভাইয়া, আমি এসে গেছি। আয়ান একবার সদর দরজার দিকে তাকিয়ে বলল, তোর ভাবি কোথায়? রামিসা বাঁকা হেসে ফিসফিস করে বলল, হুম, ভাবি তো শাড়ি পরতেছে ভাইয়া, বুঝতে হবে। এই কারণে একটু সময় লাগবে, বুঝলে? হয়ে গেছে মনে হয়। একটু তো ধৈর্য ধরতে পারো নাকি? আয়ান কিছু না বলেই একবার উপরে আদ্রিকার রুমের দিকে তাকিয়ে মুচকি হাসলো। না জানি মেয়েটাকে শাড়ি পরে কতটা সুন্দর লাগবে। আয়ান একটু আগেই তাকে বারবার করে বলে এসেছে যেন সে তেমন না সাজে। আদ্রিকা বাধ্য মেয়ের মতো মাথা দুলিয়েছে। এমনিতেই শাড়ি পরলে সুন্দর লাগবে, তার উপর সাজলে তো আয়ান এখানেই শহীদই হয়ে যাবে। তখন দেখা যাবে তাকে আমেরিকায় না গিয়ে হসপিটালে ঝুলে থাকতে হবে। কিছুক্ষণ পর রাবেয়া বেগমও চলে আসলেন। এসেই বললেন, কি রে রামিসা, এখনো উঠিসনি কেন? উঠে পড়। আর আয়ান, হিমেলকে কল দে, তাড়াতাড়ি আসতে বল। ও কোথায়? রামিসার চোখ সতর্ক হলো, বলে উঠল, ওয়েট, উনি কেন আসবেন? রাবেয়া বেগম গাড়িতে উঠতে উঠতে বললেন, হিমেলও যাবে আমাদের সাথে? রামিসা যেন অবাকের শিখরে পৌঁছে বলল, আজও উনি কেন যাবে? তারপর পকেট থেকে ফোন বের করতে থাকা আয়নের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, ওই লোক কেন আসবে? রাবেয়া বেগম বললেন, ওমা, হিমেল কি আমাদের পর নাকি? আর তাছাড়া তোর মাউনি ওকে যেতে বলেছে। কতদিন হয়ে গেল ছেলেটাকে দেখে না। আসলে আয়ান আর হিমেল ছোটবেলার বেস্ট ফ্রেন্ড হওয়ায় আয়ানের ফুপু অনিমা চৌধুরী হিমেলকে অনেক আদর করে। আয়ান আর হিমেল যখন ছোট ছিল ওই সময় অনিমা বেগম দেশেই থাকতেন। এই কারণেই তার সাথে আয়ান আর হিমেলের বেশ সখ্যতায় গড়িয়ে উঠেছিল। বড় হলেও মামুনির কাছে আয়ান আর হিমেল সেই ছোট্টই। কিন্তু অনিমা বেগমের বইয়ের 3 বছর পর তারা আমেরিকায় পাড়ি জমায়। মূলত অনিমা বেগমই হিমেলকে তাদের সাথে আসতে বলেছেন। গত 3 বছর ধরে দেখেনি নিজে। আয়ান হিমেলকে কল করলো। হ্যাঁ দোস্ত, বল। কি রে, কোথায় তুই এমেল? তাড়াতাড়ি আয়। আরে তোরা বেরিয়ে পড়, আমি একেবারে এয়ারপোর্টেই আসছি, ওখানেই মিট করি। আয়ান কিছু বলতে যাবে তার আগেই চুপ পড়লো বাড়ির সদর দরজার দিকে। তখনই তার হৃদয় থমকে গেল, স্তব্ধ হয়ে গেল তার কণ্ঠনালী। এক মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে রইল সেই মানবীর দিকে, যে মেরুন শাড়িতে মোড়ানো এক অপরূপ রূপে ধীরে ধীরে
তার দিকে এগিয়ে আসছে। প্রতিটি পদক্ষেপে শাড়ির কুচি যেন বাতাসে হালকা করে দুলছে, আর আদ্রিকার চুলগুলো যেন নরম বাতাসে খেলা করছে। এদিকে হিমেল কলে সারা শব্দ না পেয়ে বলে উঠল, কিরে আয়ান, হ্যালো, চুপ হয়ে গেলি কেন রে? কিন্তু হিমেলের কথা তো আয়নের কানে পৌঁছাচ্ছেই না। সে তো অন্য এক জগতেই হারিয়ে গিয়েছে। হিমেল নেটওয়ার্কের সমস্যা ভেবে জোরে জোরে বলল, কিছু শোনা যাচ্ছে না আয়ান, তুই এয়ারপোর্টে চলে আয়, আমি ওখানেই আসবো, রাখলাম। বলে হিমেল কল কাটলেও আয়ান তখনও ফোন কানে নিয়ে দাঁড়িয়ে রইল। আদ্রিকার প্রতিটি পদক্ষেপ যেন আয়নের হৃদয়ের গভীরে এক মধুর কম্পন সৃষ্টি করলো। মেরুন শাড়ির ভাঁজে ভাঁজে লুকানো ছিল এক স্বপ্নীল রূপ, যা আয়নকে এক মুহূর্তের জন্য নিস্তব্ধ করেই রাখলো। তার মনে হলো এই পথ যেন কোনো এক পরীর দেশে নিয়ে যাচ্ছে, যেখানে আদ্রিকা তার স্বপ্নের আবাস হয়ে ধরা দিয়েছে। আদ্রিকা যখন আরো কাছে এলো, আয়নের হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি ও উত্তেজনার মিশ্রণ ছড়িয়ে পড়ল। তার চোখে ছিল ভালোবাসার গভীরতা, আর মনে ছিল এক অতল আবেগের ঢেউ। আয়নের শ্বাস প্রশ্বাসে এক অজানা উত্তেজনা ভর করলো। তার চোখের পাতা এক মুহূর্তের জন্য নড়লই না। আদ্রিকার তার দিকে এইভাবে এগিয়ে আসা যেন তার হৃদয়ের স্পন্দন আরো চোরেলা করেই তুলল। আয়ান বিড়বিড় করে বলল, এই মুহূর্ত, এই সৌন্দর্য আমি সারা জীবন ধরে রাখতে চাই। আদ্রিকা আয়নের সামনে এসেই দাঁড়ালো। আয়নকে এইভাবে ফোন কানে নিয়ে তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকানো দেখে আদ্রিকা নিজেকে একবার পরখ করলো। না, সবই তো ঠিকই আছে। ব্লাউজ তো বড় সাইজেরই পরেছে, এমনকি শাড়িতে 100-এরও বেশি সেফটি পিন মেরেছে, যাতে শরীরের অযাচিত কোনো অংশ দেখা না যায়। তাহলে আয়ান কেন ওর দিকে এভাবে তাকিয়ে আছে ভেবেই পেল না বেচারি আদ্রিকা। আয়নের মনোযোগ পেতে হালকা কাশলো সে। আয়ান আস্তে করে ফোন কান থেকে নামালো। ওই মুহূর্তে গাড়ি থেকে মাথা বের করে দিয়ে রামিসা বলে উঠল, কি ব্যাপার ভাইয়া, ভাবি কি এখনো? আদ্রিকাকে দেখেই রামিসার মুখ বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে ছুটে আসলো আদ্রিকার দিকে। ওয়াও ভাবি, জাস্ট জোশ, কি সুন্দর লাগছে তোমাকে, একদম পরি। হাই মার ডালা। আয়ান এখনো চুপ করেই তাকিয়ে আছে। গাড়ির জানলা থেকে একটু উকি মেরে রাবেয়া বেগম বললেন, দেখতে হবে না বৌমাটা কার? আমার বৌমা, সুন্দর তো লাগতেই হবে। এদিকে আয় তো মা, তোর কানের পিছনে একটা নজর ফোঁটা লাগিয়ে দেই। সবাই যেভাবে তোকে নজর দিচ্ছে, আয় তাড়াতাড়ি। আদ্রিকা লজ্জা পেয়ে আয়নের দিকে একটু তাকিয়ে গাড়ির কাছে গেল। রামিসা একটু বাঁকা হেসে আয়নের কানের কাছে গিয়ে বলল, ভাইয়া, মম কিভাবে বুঝলো যে তুমি ভাবির দিকে নজর দিচ্ছ? আয়ান ভ্রু কুঁচকে নিজের বেহায়া বোনের দিকে তাকালো। রামিসা একটু ভাব নিয়ে বলল, সদর দরজার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়েছিলে তো, তাই বললাম আর কি। আয়ান এইবার জোরে রামিসার কান মুলে ধরলো আর বলল, খুব পেকে গেছিস না, দাঁড়া, তোর বিয়ের ব্যবস্থা করছি। রামিসা চেঁচিয়ে উঠল, আ না ভাইয়া, প্লিজ, লাগছে, ছাড়ো, আর কখনোই সত্যি কথা বলবো না। আয়ান রামিসার কান ছেড়ে দিয়ে গাড়ির কাছে চলে গেল। রামিসা কান ঘষতে ঘষতে বলল, ধুর, এই দুনিয়ায় আসলেই সত্যি কথার ভাত নাই। সবাই যখন এয়ারপোর্টে পৌঁছালো, তাদের চারপাশে ব্যস্ততা এবং তাড়াহুড়োর পরিবেশ। আয়ান গাড়ি থেকে সব ব্যাগ লাগেজ বের করতে থাকলো। এর মধ্যেই হিমেল সেখানে উপস্থিত হয়। রামিসা তাকে দেখেই মুখ ভ্যাংচালো। হিমেলও তাকে পাত্তাই দিল না। রাবেয়া বেগম হিমেলের সাথে আলাপ করা শুরু করে দিলেন। তা দেখেই রামিসা মহা বিরক্ত হয়ে বলে উঠল, ঢং দেখে পাচ্ছি না। এদিকে আদ্রিকা গলা উঁচিয়ে উঁচিয়ে আশেপাশে তাকাচ্ছে। আসলে সে তার কলিজার বান্ধবী মিশাতের জন্য অপেক্ষা করছে। কদিন আগে সে মিশাতের সাথে রাগারাগি করলেও বেশিক্ষণ অমন রাগ ধরে রাখতেই পারেনি। মিশাতের বাড়ি নিয়ে এক বক্স চকলেট দিয়ে আদ্রিকাকে রাগ ভাঙাতে হয়েছে তার। আজ তো আদ্রিকা আমেরিকা চলেই যাবে, তাই বিদায় জানাতেই এয়ারপোর্টে আসার কথা মিশাতের। রামিসা জিজ্ঞেস করলো, কাকে খুশো ভাবি? ভাইয়া তো এদিকে। আদ্রিকা পরের কথাটা না শুনেই বলল, ওই যে আমার ওই বান্ধবীটা মিশা এখন আসার কথা। রামিসা ঠোঁট গোল গোল করে বলল, ও। একটু পর মিশাত চলে এলো। রাবেয়া বেগম মিশাতের সাথেও বেশ কথা বললেন। আয়ান গাড়ি পাঠিয়ে এসে অপরিচিত একটা মেয়েকে দেখে আদ্রিকাকে বলল। ইনিকে? মিশাত হেসে সালাম দিল। আদ্রিকা বলল, ওই যে আমার বেস্ট ফ্রেন্ড মিশা। আয়ান চিনতে পারলো, তাই ভদ্রভাবে কিছুক্ষণ কথা বলল। আরও কিছু সময় পর
মিশাত বিদায় জানিয়ে চলে গেল। আয়ান হিমেলকে উদ্দেশ্য করে বলল, তুই মা রামিসাকে নিয়ে এগিয়ে যা। হিমেল বাধ্য ছেলের মতো রাবেয়া বেগম আর রামিসাকে নিয়ে এগিয়ে যায়। ওরা যাওয়ার পর আয়ান আদ্রিকার হাত ধরে, যেন একে অপরের সংস্পর্শে থেকেই এই দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত হতে চান। আদ্রিকা একটু চমকালেও পরক্ষণেই লজ্জায় মাথা নামিয়ে নেয়। আয়ান বলে, হাতটা ছেড়ো না, না হলে কিন্তু হারিয়ে যাবে। প্রথমেই তারা চেক ইন কাউন্টারের দিকে এগিয়ে যায়। সেখানে নিজেদের পাসপোর্ট ও টিকিট দেখিয়ে তারা তাদের লাগেজ চেক করায়। চেক ইন সম্পূর্ণ হলে তারা হাতে নেয় বোর্ডিং পাস। আদ্রিকা একবার তাকায় আয়নের দিকে। তাদের মধ্যে এক বোঝাপড়ার মৃদু হাসি বিনিময় হলো। এরপর সবাইকে নিয়ে তারা ইমিগ্রেশন কাউন্টারের দিকে এগিয়ে যায়, যেখানে কর্মকর্তা তাদের পাসপোর্ট ও ভিসা যাচাই করলেন। প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে তারা ইমিগ্রেশন পার করে নিরাপত্তা চেকিং এর দিকে যায়। এখানে তারা নিজেদের সঙ্গে থাকা হ্যান্ড লাগেজগুলো স্ক্যান করায় এবং ব্যক্তিগত চেকিং শেষে তারা অপেক্ষামান লঞ্চে বসে পড়ে। কিছুক্ষণ পরে তাদের ফ্লাইটের বোর্ডিং ঘোষণা হয়। তারা গেট দিয়ে বিমানবন্দরের ভিতরে প্রবেশ করে এবং ধীরে ধীরে বিমানে ওঠে। বিমানে আসলে বসার পর তারা নিজেদের বেল্ট বেঁধে নেয়। হিমেল, রামিসা আর রাবেয়া বেগম একসাথেই বসে, আর তাদের ঠিক 2 সিট পেছনে আয়ান আর আদ্রিকা একসাথে বসে। বিমানে জানলা দিয়ে আদ্রিকা বাইরের দৃশ্য দেখে, যেখানে দিন শেষের আলো আর সূর্যাস্তের কমলা আভা ছড়িয়ে পড়েছে। তাদের বিমানের চাকা ধীরে ধীরে রানওয়েতে গড়াতেই শুরু করলো, আর তাদের হৃদয়ও ধীরে ধীরে এক নতুন অভিজ্ঞতার জন্য প্রস্তুত হতে লাগলো। বিমানে ওঠার পর থেকেই আদ্রিকার চোখে এক অদ্ভুত ভয় মিশে আছে। যদিও সে আয়নের পাশে বসেই আছে, তবুও তার হৃদয় যেন এক অজানা আশঙ্কায় ভরে উঠছে। প্লেনের ইঞ্জিনের গর্জন যখন ধীরে ধীরে বাড়তে লাগলো, আদ্রিকার হৃদস্পন্দনও যেন তার সাথে তাল মেলাতে শুরু করলো। বিমানের চাকা যখন রানওয়েতে দ্রুত গড়িতে শুরু করলো, বিষয়টা বুঝতে পেরেই আয়ান আদ্রিকার হাত শক্ত করে ধরলো। আদ্রিকার চোখে আতঙ্কের ছায়া স্পষ্ট হয়ে উঠল। সে একবার জানলার বাইরে তাকালো, তারপর আয়নের দিকে। আয়ান তার চোখের গভীরতা সেই ভয়কে দেখতে পায়, যা সে এতক্ষণ লুকিয়ে রেখেছিল। প্লেন যখন মাটি ছেড়ে আকাশে উঠতে শুরু করলো, আদ্রিকার শ্বাসকষ্ট যেন বাড়তে লাগলো। তার ঠোঁট শুকিয়ে এলো, হাতের আঙ্গুলগুলো কাঁপতে শুরু করলো। আয়ান দ্রুত তার হাত আরো শক্ত করে ধরে তাকে আশ্বাস দিল, আমি আছি তো, কিচ্ছু হবে না, তুমি শুধু আমার দিকে তাকাও। আদ্রিকা আয়নের দিকে তাকালো। তার চোখে এক ফোঁটা জল জমে উঠেছে। আয়ান তার মুখে এক কোমল হাসি এনে বলে, আমাদের এই যাত্রা শুধু শুরু হয়েছে, সামনে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত অপেক্ষা করছে আদ্রিকা। আদ্রিকার চোখে আয়নের কথাগুলো যেন একটু সাহসী এনে দিল। সে ধীরে ধীরে স্বস্তি অনুভব করতে শুরু করলো, যদিও তার হাতের মুঠি এখনো আয়নের হাতে শক্ত করে ধরা। আয়ান তার দিকে নরমভাবে তাকিয়ে রইল, তার চোখে ভালোবাসা ও নিরাপত্তার প্রতিশ্রুতি স্পষ্ট। আদ্রিকা এক গভীর শ্বাস নেয়, তার হৃদয়ের ভয় একটু একটু করে কমতে শুরু করে। আয়নের হাতের উষ্ণতা আর তার উপস্থিতি যেন তার জন্য সমস্ত ভয়কে দূরে সরিয়ে দিল। কিছুক্ষণ পর আদ্রিকা ঘুমে টলতে থাকে, যা দেখি আয়ান মুচকি হেসে যত্ন করে আদ্রিকার মাথাটা তার ঘাড়ে রাখে। বেচারি আদ্রিকা তো ঘুমের ঘোরে বুঝতেই পারলো না, পারলে হয়তো এক্ষুনি লজ্জায় মাটিতেই মিশে যেত। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে অবশেষে তারা আমেরিকার আকাশ সীমায় প্রবেশ করে। বিমান যখন অবতরণ করে, তাদের মনে হলো একটি নতুন পৃথিবীর দরজা খুলে গেছে। এয়ারপোর্টে নেমেই তারা ইমিগ্রেশন ও কাস্টমস পার করে নিজেদের লাগেজ সংগ্রহ করে। অবশেষে তারা বিমানবন্দরের বাইরে এসে নতুন একটি যাত্রার সূচনা করলো, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে নতুন এক জীবন, নতুন অভিজ্ঞতা। আয়ান, আদ্রিকা সহ সবাই প্লেন থেকে নেমে এয়ারপোর্টের ব্যস্ততা এড়িয়ে বেরিয়ে আসে। দরজা পার হতেই তাদের চোখে পড়ে বিশাল আকাশ, যার নীল রংটা যেন একটু ভিন্ন, একটু বেশ উজ্জ্বল। চারপাশে বিশাল ভবনগুলোর সারি, গাড়িগুলোর শৃঙ্খলিত গতি, আর তাদের কানে ভেসে আসে আমেরিকার শহরে কোলাহল। আদ্রিকার চোখে একটা মুগ্ধতা, যেন এত দিনের স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে। কোনো দিন আমেরিকায় আসার সুযোগ হয়নি তার। সে আয়নের দিকে তাকিয়ে একটু হাসে। সেই হাসির মধ্যে লুকিয়ে আছে উত্তেজনা আর নতুনের প্রতি ভালোবাসা। আয়ান তার পাশেই দাঁড়িয়ে, এই অচেনা শহরের মধ্যে একটু যেন চুপচাপ, কিন্তু তার চোখের গভীরতায় প্রকাশ পায় এক অদ্ভুত অনুভূতি, যেন সে এই শহরটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে।
তাদের চারপাশে আধুনিক জীবনের স্পন্দন। রাস্তার ধারের ক্যাফেগুলো থেকে কফির মৃদু গন্ধ ভেসে আসে। হালকা বাতাসে মিশে যায় নতুনের সুর। আমেরিকার মাটিতে তাদের প্রথম পা রাখা যেন তাদের জীবনের আরেক নতুন অধ্যায়ের শুরু। আয়ান এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটি ট্যাক্সি বুক করে। ট্যাক্সি ড্রাইভার একটি কালো রঙের সেডান নিয়ে আসে। গাড়ির ভেতরে এসির হালকা শীতলতা যেন তাদের ক্লান্তি মুছেই দেয়। ড্রাইভার একজন প্রাপ্তবয়স্ক আমেরিকান বিনয়ের সাথে তাদের স্বাগতও জানায়। তার চোখে এক মুহূর্তের জন্য থেমে যায় আদ্রিকার পোশাকের দিকে, যা সে আগে কখনো দেখেইনি। এয়ারপোর্টে সবার মতো ড্রাইভারও আদ্রিকার পরনে নাম না জানা অদ্ভুত পোশাক দেখে একটু অবাকই হয়। শেষে কৌতূহল চেপে রাখতে না পেরেই বিভ্রান্তির সাথে কিন্তু আন্তরিকভাবে জিজ্ঞেস করে,